নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। কলকাতা শহরে খুবই ভালো আছি, সত্যি কথা। কারণ খুব ভালো ঘুম হয়েছে কালকে। প্রবল টায়ার্ড ছিলাম, টায়ার্ড হয়ে সেই যে শুয়েছি 8:30 পৌনে 9টার মধ্যে শুয়ে পড়েছি। এমন ঘুমিয়েছি সে কি বলবো, কতদিন বাদ যে না এত ভালো ঘুম ঘুমলাম। কে আপনাদের এই ইয়েতে দেখানো হয়নি, এখানে আমাদের একটা মিনি ফ্রিজও রয়েছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আচ্ছা, আমার শ্বশুরমশাইয়ের যে ওদের যে ঘরটা আছে সেটা একদম সেম কিন্তু, হ্যাঁ। তা ওই যে আমার শ্বশুরমশাইকে ব্রেকফাস্টটা ঘরেতে দিয়ে যেতে হবে, ওই জন্য জিজ্ঞেস করছেন কি খাবে দাদু। কি করে জানবো কি আছে না আছে? আরে আমাকে বারে বারে জিজ্ঞেস করলে আমি কি বলবো? এদের ঘরটা হচ্ছে এই প্রজাতির, সেম যেরকম আমাদের আর কি, তেমনই সব একই রকম। আর এখানেও বাইরেটা দেখি কিরকম, বাবা এদের বাইরেতে প্রচুর সবুজ, প্রচুর। সবই প্রায় এক। ওই ঘরে আমি আর টুপুর, এই ঘরে বাবা আর বুম্বাদা। হয়ে গেছে, চলো চলো, 10টার মধ্যে ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে। বাবা তখন ওরকমভাবে রিয়্যাক্ট করছিল কেন জানেন তো? কারণ বাবার মনে হচ্ছিল বাবাকে ছেড়ে আমরা সবাই অনেক কিছু খেয়ে ফেলবো, আর বাবাকে দুটো শুকনো রুটি দিয়ে বসিয়ে দেবো। বয়স্ক মানুষদের না এটা হয়, মানে আমরা মুরগা মুসাল্লাম খাবো, আর বাবার ধারণা যে খুব এলেবেলে কিছু একটা দিয়ে দেবো। সেই জন্য বাবাকে আমরা তখন বললাম, ঠিক আছে বাবা, তাহলে চলুন, যেখানে আমরা খাচ্ছি সেখানেই আপনি চলুন, একটু কষ্ট করে একটু যেতে হবে। তো তিনি এলেন, এসে তিনি চোখের দেখে যেটা খেলেন, আমরা যদি সেই জিনিসটাই ওপরে তাকে দিয়ে দিতাম তাহলেও তার মনে হতো যে না, তাকে বোধহয় ঠিকঠাক দেওয়া হলো না। বয়স্ক মানুষদের সাথে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। যারা বয়স্ক মানুষদের নিয়ে থাকে তারা জানে ধৈর্যটাই হচ্ছে আসল কথা। তো বাবা সবটুকু যে নিয়ে উঠতে পারছেন তা না, আসলে তারও তো মানে এতটা বয়সে মানুষটা যে এইটুকুও এসেছে সেটাই অনেক। তো যাই হোক, তাকে ডিম সেদ্ধ থেকে শুরু করে আরও অন্য কিছু জিনিসপত্র সামান্যই তিনি নিতে পারলেন। তারপর সবটুকু আমি আর বুম্বাদা মিলে তারপর তাকে দিয়ে দিলাম। তিনি একবার এক রাউন্ড ঘুরে দেখলেন, সবটুকু সরিয়ে সরিয়ে দেখানো হলো যে দেখুন বাবা, এটা 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 এটা। তারপর উনি বলছিলেন যে উনি কী কী খাবেন, এক জায়গায় বসে আমি এবং বুম্বাদা সব মিলিয়ে মিলিয়ে ওনাকে এনে এনে দিচ্ছিলাম। খুব খুশি হয়েছে। এটা শুধু এখানে বলে নয়, কিন্তু শিলিগুড়ি থাকতেও যদি মাংস রান্না হয় না, তাহলে আমি যদি পুরো প্রেশার কুকারটা দেখিয়ে ওনাকে বলি বাবা কোন পিসটা খাবেন, উনি না আঙুল দিয়ে দেখিয়ে দেন এই পিসটা খাবো। সেরকমভাবে যদি দেওয়া যায় উনি খুব খুশি হন, আর এইটুকু করাই যায়। তো যাই হোক, সব কিছু হয়ে গেল, অনেক কিছুই খাওয়া দাওয়া আমরাও করেছি, খুব আনন্দের সাথে করেছি। বাবাও খুশি, আমরাও খুশি। তারপর উপরে এসে একটুখানি চা খাবো। তো এখন আপাতত 3 জনের জন্যই বানিয়ে নিচ্ছি। বুম্বাদার চাটা বুম্বাদা এখানে খাবে না, ও নিচে খেয়ে এসেছে। তো এখানে আমি 3 কাপ বানাচ্ছি লাল চা, আমার দুপুরের আর আমার শ্বশুরমশাই। এই যে বয়স্ক মানুষদের এই ইনসিকিউরিটি, যে পরিবার এগুলো বোঝে না, সেই ফ্যামিলির যে বয়স্ক মানুষরা তারা জেনুইন অভাগা, বিশ্বাস করুন। এক অভাগা, আর এক অভাগা হচ্ছে যারা ভাগের বাবা মা হয়ে থাকে। আমার এই জিনিসগুলোকে না খুব কষ্ট হয়, মানে ভাবতেই পারি না আমি যে কেন তুমি আমার কাছে বেশি দিন থাকবে, কেন তোমাকে আর তোমার ছেলেরা দেখবে না, মানে এই ধরনের কথা যে সমস্ত বাবা মাকে শুনতে হয়, ভগবান তাদের যেন মৃত্যু ত্বরান্বিত করেন। মানে এই কথা শোনার থেকে বাবা মায়ের মরে যাওয়া ভালো। আর এই ধরনের কুলাঙ্গার ছেলে মেয়ে, হ্যাঁ, তাদেরও পৃথিবীতে, যাই হোক, তারা হয়তো বেঁচে পড়তে থাকে, ভালোভাবেই থাকে। তো ঠাকুর যেন এদের বিচার করেন, এইটুকু আমি বলবো। বয়স্ক মানুষদের প্রতি সহানুভূতিশীল যে পরিবার নয়, সে পরিবার অত্যন্ত খারাপ পরিবার, এইটুকুই বলা যায়। তবে হ্যাঁ, বয়স্ক মানুষ মানেই তারা সর্বৈব ঠিক হবেন এমনটা নয়। তবে কোনটা তারা ঠিক করছেন এবং কোনটা তারা ভুল করছেন সেটাকে প্রকাশেরও একটা পদ্ধতি থাকে। ছোটোখাটো খুটুর খাটুর সব পরিবারেতেই লাগে, আমাদের বাড়িতেও লাগে। বাবার সাথে ছেলে সেই ধুন্ধুমার লেগে যায়, আবার কিছুক্ষণ পর বাবা আর ছেলে এক বাটি দিয়েই মুড়ি খায়। এই জিনিসগুলো স্বাভাবিক, কিন্তু মানে তার মধ্যে ওই রাগারাগির মধ্যেও না গভীর ভালোবাসা, নির্ভরশীলতা উভয় পাক্ষিকভাবেই থাকে। কোনো কোনো সময় এরা বড় ছেলে মানুষ হয়ে যান, তখন একটু ধমক ধমক দিতে হয়, তবে সেটারও একটা মাত্রা থাকে। যাই হোক, এখন আপাতত চাটা
খাই একটুখানি, জল টলগুলো রিফিল করে দিয়ে গেল। হোটেলটা কিন্তু খুব ভালো বন্ধুরা, জানেন তো, এদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। এই জায়গাটায় বসে বাইরেটা দেখতে যে এত ভালো লাগছে আমার, কি বলবো। সরল মনে সরল একটি প্রশ্ন আছে। না না, সরল না। আচ্ছা, আমাকে দেখতে কি খুব অ্যাট্রাকটিভ? মাঝে মাঝে মনে হয়। কাকে জিজ্ঞেস করছো? তোমাকে জিজ্ঞাসা করছি, আর কাকে জিজ্ঞাসা করবো? তুমি ছাড়া আমার কে আছে? হ্যাঁ, আমি ছাড়া কে আছে সেটা আমি কি করে বলবো? না না, এসব ভুল গল্প বকো না। শুধু বলো যে আমাকে দেখতে কি যথেষ্ট অ্যাট্রাকটিভ। ইয়ার কি মেরো না। তুমি হরলিক্স খাচ্ছ না চা খাচ্ছ? ঠান্ডার চাটার মধ্যে একটু গরম জল মিশিয়ে নিলাম। তা দেখো আরেকটুখানি সুগার ফ্রি আছে কিন্তু ওটাতে। ঠিক আছে। আমি ভেবেছিলাম ওটা নিজের জন্য বানিয়েছিলাম, তারপর আর দেখলাম যে না। তুমি আমার প্রশ্নের উত্তর দিতে চাও না কেন? যে প্রশ্নটা আমি সরল মনে সরল মতিতে করেছি তার ছোটবেলায় শিখেছিলাম কানাকে কানা বলতে নেই, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। হ্যাঁ, তারপর আমি সুন্দর সেটা স্বীকার করতে চাই না, সেটা স্বীকার অস্বীকারের ব্যাপার নেই। তুমি তো সবসময় বলো আমাকে কেমন দেখতে লাগছে, তখন তো আমি বলি তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। তোমায় আমি বহুদিন জিজ্ঞেস করা ছেড়ে দিয়েছি, তুমি খেয়ালই করো না। বিশ্বাস করবেন আমি একদিন শাড়ি পরে সামনে গিয়ে বলছিলাম আমাকে কেমন লাগছে। হ্যাঁ, সে বলছে দারুণ লাগছে। বলো তো কি রঙের শাড়ি পরে আছি? বলছে সালোয়ার। দেখেও নি। আমি খুব উন্মোষ করছিলাম কোনো কারণে, কিন্তু আমার মনের মধ্যে তো ওটা গ্রথিত রয়েছে তুমি সুন্দরী। আবার উল্টো আর একদিন দেখেছিলাম, বলেছিলাম একটা সালোয়ার কামিজ পরে, বুম্বা দাদা কেমন লাগছে বলে, ভালো ভালো দারুণ দারুণ। সেই দিনও আমি উন্মোষ। আচ্ছা, তারপর আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে রাত্রেবেলা জিজ্ঞেস করছি বলো তো কি রঙের শাড়ি পরেছিলাম, বলে কিনা কালো, অথচ পরেছিলাম আমি একটা হলুদ রঙের চুড়িদার। শোনো, ওটা ব্যাপারটা লক্ষ্যই করে না। প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, কিন্তু তুমি কিছুতেই বলবে না। এই ফোন এসছে, তারা সারাক্ষণ এখানে এসেও সব কাজে এসেছি আমরা, ফোনের পর ফোন। এবার স্নান করে খাওয়ার অপেক্ষা। বোধিসত্ত্ব খান এখন খাবারের অর্ডার দিচ্ছে, আর আমি এখানে একটা অ্যান্টিলিয়ার মতো বাড়ি দেখছি, বাঁকা চোড়া দেখতে বেশ লাগছে। আমরা নিচে গিয়ে খেতে পাচ্ছি না, বাবারটা চলে আসছে, আমরাও ঘরে দিয়ে খেয়ে নিচ্ছি, ভালো লাগছে না আর নিচে গিয়ে খেতে। এত খাবার প্লিজ বোমা দাদা আর দিও না। কালকে ইভিনিং স্ন্যাক্স এত অর্ডার দিয়েছে, খেয়ে উঠতে পারছিলাম না। এ যখন খাবারের অর্ডার দিতে যায় এর কোনো ঠিক থাকে না। তুমি কত কিছু অর্ডার দিলে বলো দেখিনি? কমের পক্ষে 6-7টা আইটেম অর্ডার দেওয়া হয়েছে, বাবারটা কিন্তু আলাদা। হ্যাঁ, আমরা তো খেয়ে উঠতে পারবো? দেখা যায়, পেট আছে যখন খেয়ে নেবো। বসো তুমি চানটা সেরে নাও। ঠিক আছে, মাত্র 2টো বাজে, চানটা সেরে নাও। তাড়াতাড়ি খেয়ে নি। দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। এটা চিলি চিকেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এতই তো বলছিলাম বারবার করে যা তো। এত খাবার, আগে ভাত খায় তারপর ফ্রাইড রাইস খায়, তুমি আগে ফ্রাইড রাইস নিচ্ছ? খালি করতে হবে। কী অর্ডার দেওয়া হয়েছে? ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, ভাত, চিলি চিকেন, প্রন, ডাল, ভেটকি, ফ্রেঞ্চ ফ্রাইস, তাই তো? খেয়ে শেষ করতে পারবে? দেখি চেষ্টা করি। পাগলের মতো খেলাম, খাবার নষ্ট করবো না বলেও একটু ভাত খাওয়া গেল না, সামান্য একটুখানি। ওফ, একটু ডাল একটু ভাত, ব্যাস এইটুকুই বাঁচলো, আর 2টো টমেটোর কুচি। এত খাওয়া যায় না আসলে, এত ঠেসে খেলাম। উফ, টাটা। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। ওরা তো বেরোলো, তো আমি ভাবলাম এই ঘরেই আপনাদের সাথে বকবক একটুখানি করে নেওয়া যাক। আমি আসলে একটু ছুতো খুঁজছিলাম যে এমন একটা নিঝুম জায়গা। তা ওরা বেরোলো, আমার শ্বশুরমশাইয়ের একটা বিশেষ কাজে তাকে যেতে হলো, ছেলেকে নিয়ে গেলেন। আমার এবং টুপুরের সে ব্যাপারে ওনারই একটু বক্তব্য ছিল যে না মা এখানে যেতে হবে না। তো ঠিক আছে, আপাতত ওরা বেরিয়ে গেল। আমি ভাবলাম সন্ধ্যেটা যেহেতু পেয়েছি, আগের দিনে 2টো অভিজ্ঞতা হয়েছে, যেটা আপনাদের আমি বলবো, সেটা ঠিক করেছিলাম। আমাদের এবারেতে ফ্লাইটের টিকিটের সাথে আমার শ্বশুরমশাইয়ের যে হুইল চেয়ার সেটা অ্যাড করা ছিল না, তো সেটা ওরা ওখানে বললেই এনে দেয়। সেই জন্য আমি এখানে, আমাদের যেহেতু স্পাইস জেটে ছিল, তো স্পাইসে আমরা ওখানে গেলে বাগডোগরা এয়ারপোর্টে ঢুকতে
মানে গেটের দিকে মুখ দিয়ে দাঁড়ালে বাঁ দিকে 3টে কাউন্টার আছে, আর ডান দিকেই বেশিরভাগগুলো। 3টে কাউন্টারের মধ্যে একটা কাউন্টার হচ্ছে স্পাইস রেট। ওখানে গিয়ে বললেই ওরা সাথে সাথেই মানে ধরুন 2-3 মিনিটের মধ্যে একটা হুইল চেয়ার অ্যারেঞ্জ করে দেয়। তা বাবা দাঁড়াতে পারছে না, বাবা বসে পড়লেন। তা তখন আমাকে বললেন যা গিয়ে হুইল চেয়ারটা বল। তা হুইল চেয়ারটা যখন আমি বলতে গেলাম তখন একটা স্টেপ ওপরে উঠে ওদের কাউন্টারগুলো, সেটা কালো রঙের টাইল, আপনারা দেখবেন আগের দিনের ব্লগেতে ছিল। তা সেখানে আমি উঠে গিয়ে বললাম হুইল চেয়ার, তো বললো হ্যাঁ ম্যাডাম দিচ্ছি। কজন? বললাম একটা। তো আমি দাঁড়িয়ে আছি ওখানে, কারণ আমি যদি একটু সরে যাই তাহলে হতে পারে যে ওরা হয়তো একটু ডিলে করলো, বা সেটা ওরা মনে হচ্ছিলো যে আমি এখানে দাঁড়িয়ে থাকলে হয়তো তাড়াতাড়ি হবে। আর অসম্ভব ভিড় ছিল, প্রচুর ট্যুরিস্ট বলুন বা যা হোক যাত্রী বিভিন্ন সময়। আর ওই টাইমটাও হয়তো একটু ভিড়ের টাইম। আর মনে হচ্ছিলো যে আমি ওদের অনেক কাজ ছিল সে সময়টা, ওরা ভীষণ বিজি ছিল। মনে হচ্ছিলো যে আমি দাঁড়িয়ে থাকলে হয়তো তাড়াতাড়ি আসবে। তারপর দেখছি সত্যি সত্যি 2-1 মিনিটের মধ্যেই একটা ছেলে হুইল চেয়ার নিয়ে বেরোলো। তখন ওই কাউন্টারে মেয়েটি বলে দিল বাঙালি চেমে যে ম্যাডাম ওরা চলে এসেছে। আমি তখন কী করলাম, ওই ছেলেটা আমাকে তখন ডাকছিল যে দিদি আসুন আসুন, আপনিই তো না, আপনি হুইল চেয়ার চেয়েছিলেন না, হুইল চেয়ার ধরে যে দাঁড়িয়েছে। হ্যাঁ। ওইটুকু সময়ের মধ্যে আমি যখন ওখানে দাঁড়িয়ে আছি, আমি যে কী ভাবছিলাম আমি জানি না। আমি যখন নামছি ওই ওই একটা স্টেপ যে আমি নিচে ফেললাম, ফেলার পর আমার পাটা, আমি আপনাদের দেখাচ্ছি, হাওয়াই চটি পড়ে আছে যদিও, সেহেতু আমি দেখাচ্ছি তবুও আমার পাটা, আমি যখন প্রথম একটা পা দিলাম পাটা না এরকম করে পিছিয়ে গেল আর কি। মানে আমি পড়তে যাচ্ছি এই পাটা দিয়ে, আমি কোনো ক্রমে ব্যালেন্স করতে করতে, মানে এগুলো তো সব মুহূর্তের ভগ্নাংশে হয়। আমি পড়ছি বুঝলাম, বুঝতে বুঝতে হঠাৎ করে আমি ফিল করলাম একটা ধাক্কা। কোথা থেকে ধাক্কাটা হলো আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি আমার দুটো কাঁধে কিছু একটা ফিল করলাম। সেটা ঠিক ধাক্কা না কি আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি কিছু একটা ফিল করলাম এবং আমি দাঁড়িয়ে গেলাম। মানে আমি পড়লাম না, সত্যি কথা। 2-1 মুহূর্ত ওরকম দাঁড়িয়েছিলাম যে কিছু একটা হলো। ছেলেটা আবার ডাকছে দিদি আসুন আসুন আসুন। আমি যখন এগোচ্ছি তারপরে ছেলেটার কাছে, আমার না একটা উত্তেজনায় আমি কেমন একটা যেন, আমার মানে শরীরগুলো একটা কেমন অদ্ভুত কাঁপছে, কি একটা যেন হচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে। আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদের যে আমার সাথে কি হলো। তারপর আমি ছেলেটার কাছে গেলাম, ছেলেটা যেই কাছে গেলাম, মানে দূরত্ব তো মোটামুটি ধরুন এখান থেকে ওই দরজা, ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে, এতটুকু জায়গা যে গেলাম, যাওয়ার পর ছেলেটার কাছে, ছেলেটা বলছে আপনি কি একটু টাল খাইয়ে গেলেন? আমি বললাম হ্যাঁ আমি একটু টাল খেয়ে গেলাম। তখন বলছে আচ্ছা ঠিক আছে, কোথায়, কে? তাহলে ওই যে আমার শ্বশুরমশাই একটু দূরে বসেছিলেন, গেলেন। ছেলেটা বুঝতে পেরেছে যে আমার শরীরের ব্যালেন্সটা ঠিকঠাক নেই। মানে সেই সময়টা নামার পর আসলে অতক্ষণ ওই জায়গাটা দাঁড়িয়ে আকাশ পাতাল কী ভাবছিলাম জানি না, আমার একটু আমি বিস্মৃত হয়েছিলাম যে ওখানে একটা সিঁড়ি আছে বা ওটা একটু ডাউন। আমি এটা বেকায়দা পড়তে গিয়ে আমি না পরিষ্কার কালকে বুঝতে পারলাম যে একটা কিছু হলো যার ফলে আমি পড়লাম না। আচ্ছা, কথাটা এখানে যদি শেষ হয়ে যেত হতো। ঢুকলাম, ঢোকার পর আমি না আস্তে আস্তে ফিল করছি আমার বাঁ দিকের এদিকের ঠোঁটটা জ্বালা করছে। আমি যেন কোথা থেকে প্রচণ্ড পরিমাণ বোরোলিনের গন্ধ পাচ্ছি। কিছুক্ষণ পর ফিল করলাম আমার চোখের এই দাগ দিয়ে সরল রেখা বরাবর একটা জ্বালা ধরা যন্ত্রণা। ঠোঁটটাতে জ্বালা করছে, কেটে গেলে ফেটে গেলে যেরকম হয়। তারপর বাঁ হাতের কবজিটা খুব যন্ত্রণা করছে। মানে আমি পড়ে গেলে আমার সঙ্গে যা যা হতো সেটা যেন কিছুক্ষণের মধ্যে আমি ফিল করতে শুরু করলাম। বেশ জ্বালা করছে। তারপর আমি ওয়াশরুম গেলাম, আমি মুখটা দেখলাম না, আমার মুখে কিচ্ছু কোনো স্পট নেই, কিচ্ছু না, কিন্তু আমি কোথা থেকে এত বোরোলিনের গন্ধ পাচ্ছি, কোথা থেকে এত জ্বালা ধরার ফিল হচ্ছে আমি বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে আমার ফিল হচ্ছে, আমি ওখানে বসে আছি তখন, যে আমার বোধহয় এই জায়গাটা একটু ফুলছে। এদিকে আমি হাত দিচ্ছি, ফ্রন্ট ক্যামেরা অন করছি, কিছুতেই কিছু নেই। তারপর খানিকক্ষণ পর সেই ভাবটা না কেটে গেল, আস্তে 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 মনে হচ্ছে জ্বালাটাও কমে গেল, হাতের এই যন্ত্রণা যেটা হচ্ছিল কন 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 করা, তারপর ছড়ে যাওয়া, এই রকম জায়গায় ছড়ে যাওয়া, হ্যাঁ মানে এই যে এই কোনো এর ওপরটাতে, হ্যাঁ ছড়ে গেলে যে জ্বালাটা হয়, ওই ফিলটা আস্তে আস্তে আমার কমে গেল। আচ্ছা, আমি ঈশ্বরকে শুধু ধন্যবাদ দিলাম যে কিছু একটা হলো, কিছু একটা হতে পারতো, ঈশ্বর তুমি সেটা হতে দিলে না। মানুষের মন তো এক বৃহৎ একটা সাবজেক্ট, ঠিক কী হলো, সাবকনশিয়াস মাইন্ড, কনশিয়াস মাইন্ড, এগুলো কী খেলা হলো আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি তার উপরেই ভরসা রাখছি, তার উপরেই সবটুকু ছেড়ে দিয়ে আমি খুব আনন্দে থাকতে চাই যে আমার একটা বড় বিপদ হতো। কারণ উচ্চতাটা কিন্তু 1 ফুটের থেকে একটু বেশি ছিল। আমি যদি ওখানে পড়তাম এই চেহারা নিয়ে, আমি মুখ থুবড়েই পড়তাম, আমি বুঝতে পেরেছি আমি মুখ থুবড়েই পড়তাম, ও আমার নাকে ব্যথা করছিল, আমার হয়তো ঠোঁট কেটে যেত, এই বরাবর যে নাক দিয়ে ঘেঁষে একটা কিছু সমস্যা হতো, হাতে যন্ত্রণা পেতাম, হাত ছড়ে যেত, কিছু একটা হতো। হ্যাঁ,
এবং সেটা না হয়েও সেটা যেন হলো, এরকম একটা ফিল আমি করলাম কালকে। এর আগে অনেক এক্সপিরিয়েন্স আমার এরকম বিভিন্ন সময় হয়েছে, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমার আগে হয়নি। আর দ্বিতীয়টা হচ্ছে, আমরা যখন এয়ারপোর্ট থেকে বেরোলাম, গোয়াই বিবো দিয়ে না বুম্বা দাদা একটা, না জায়গাটা একটু চেঞ্জ করে বলি, গোয়াই বিবো দিয়ে বুম্বা দাদা একটা ইয়ে বুক করেছিল, সেটা শিলিগুড়ি থাকতেই করেছে। তো যাই হোক, তারপরে সে আর আসে না। প্রথমে বেরোনোর পর ওরা বলে দিয়েছিল যে বেরোনোর পর ফোন করবেন। ওই যখন ওই বেল্টে জিনিসপত্র নিচ্ছি, বুম্বাদা তখন ছিল না, তার পরপর এলো। ওই তো লাগেজটা যখন তুললাম, মানে আমরা পেয়ে গেলাম দুটো লাগেজ, তারপর দেখছি বাবাকে নিয়ে হুইল চেয়ারে করে বুম্বাদা আসছে, এবং আস্তে আস্তে শুনছি ওকে, তখনই কানে ও ফোন, তখন ওই ড্রাইভারকে ফোন করেছে, আমাদের হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি। তখন ড্রাইভার বললো ঠিক আছে আপনি বেরোন, 5 মিনিট লাগবে আমার পৌঁছোতে, আপনারা দাঁড়ান। আচ্ছা, তারপরে বেরোনোর পর সেখানে দাঁড়িয়ে বুম্বাদা বললো হ্যাঁ আমরা বেরিয়ে গেছি, আপনি যে জায়গায় দাঁড়াতে বলছেন সেখানেই দাঁড়িয়ে গেছি, কিন্তু আপনি এবার আসুন। বললো হ্যাঁ ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। তারপর থেকে লোকটার ফোন ধরছে না, ফোনও ধরছে না, ফোনটা বিজি। তখন যে ছেলেটা হুইল চেয়ার নিয়ে আছে, তাকে তো হুইল চেয়ারটা নিয়ে এবার ভেতরে যেতে হবে, সে ছেলেটাও দাঁড়িয়ে আছে। তখন বুম্বাদা 5 মিনিট 10 মিনিট করতে করতে অনেকটা সময় কেটে গেল, 0.5 ঘন্টার ওপর কেটে গেল। ভাগ্যিস বেরোনোর আগে বাবা একবার একটু ওয়াশরুম হয়ে গেছিলো। ছেলেটাও বলছে দাদা ও না যাবে না, সেই জন্য আপনাকে এরকম করে ঝোলাচ্ছে। আর এয়ারপোর্টে এই সমস্যাগুলো হয়, আপনাকে এরকম করে ঝোলাচ্ছে, ও যাবে না, ও যাওয়ার লোক হলে এতক্ষণ চলে আসে, এতক্ষণ লাগেই না এই সময়টায়। ও 5 মিনিট বলছে, 5 মিনিটও বেশি। আর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কত গাড়ি হুসহুস করে যাচ্ছে, নাম্বারটা যেহেতু দেওয়া ছিল, গাড়ির নাম্বারটা আর খুঁজে পাচ্ছি না। ও মাদা প্রচণ্ড বিরক্ত, বাবা বিরক্ত, ওই ছেলেটা দাঁড়িয়েছে সে বিরক্ত, আমি বিরক্ত, টুপুর বিরক্ত, কাহাতক দাঁড়িয়ে থাকবো আছি। তারপর বুম্বাদা ফোন করলো হচ্ছে গোয়াই বিপোতে কমপ্লেন করবার জন্য, সেখানে ওরা কমপ্লেনটা নিল। তখন আমি বুঝতে পারছি যে কমপ্লেন করার পর ওরা বললো যে ঠিক আছে আমরা একবার ওই ড্রাইভারকে ফোন করছি, সে আমাকে ফোন করলো, তখন সে বলছে আমরাই নাকি দেরি করেছি, মানে মিথ্যে কথা যা ওরা বলে। তো এইসবগুলো কথোপকথন যখন হচ্ছে, আমি না একটা জিনিস ফিল করছি যে ভীষণ খারাপ একটা ভাইব্রেশন চলছে এখন আমাদের মধ্যে। আমরা ভীষণ, যত এই জিনিসটা থাকবে আমরা কিছুতেই কোনো সমাধানে আসতে পারবো না। আমি না হঠাৎ করে একটা কথা আমার মন থেকে আসতে শুরু করলো, হাতে তখন আমার একটা বোতল ছিল, তখন বলতে শুরু করলাম ঈশ্বর, এই যে হাতে এত দামি একটা বোতল ধরে আছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ। আর ফ্লাইটে চড়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করতে পারছি। ভারতবর্ষের কতগুলো মানুষ এটা পারে, আমরা তো পারছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। করে না আমি নিজের মধ্যে ওই বিরক্তিটাকে মানে আমি কাটানোর চেষ্টা করছি, যে আমি যা পেয়েছি সেটার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি আমি জানি কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, আসবে নিশ্চয়ই একটা কিছু হবে, কিন্তু আমি যেটুকু এসছে, আমি যেটুকু আমার হাতে ধরেছি সেটুকুর জন্য তোমায় কৃতজ্ঞ। আমি যখন আমার মধ্যে এইরকম কাণ্ড শুরু করি, একবারও কিন্তু আমি বলছি না গাড়িটা চলে আসবে, কিন্তু আমি বুঝতে পারছি যে প্রত্যেকে খুব বিরক্ত, এতে কাজটা আরও ডিলে হচ্ছে, অসুবিধে আরও বাড়ছে। তখন আমি এইটুকু শুরু করলাম, এবং কিছুক্ষণের মধ্যে ওই গোয়াই বিবো থেকে আবার ফোন করে বললো যে আপনাদের আর একটা নতুন গাড়ি আমরা দিয়ে দিচ্ছি, নাম্বারটা এই। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে বুম্বাদা থ্যাংক ইউ বলো, যা তুমি পেয়েছো। ও তো কিছুই বুঝবে না, না এই হ্যাঁ তারা বাবার কষ্ট হচ্ছে, হ্যাঁ তারা। তখন আমি ওকে না পেরে সে টুপুরকে বললাম যে টুপুর আমরা এখন প্রচণ্ড বিরক্ত হয়ে আছি, এগুলো করলে না খারাপ লাগা আরও বাড়বে, এবং জিনিসটা যেটা হচ্ছে সেটা আরও ডিলে হবে। এবং থ্যাঙ্কস বলতে শুরু কর, তুই যেমন অবস্থায় আছিস সে অবস্থার জন্য থ্যাঙ্কস বলতে শুরু কর। ও না আমার এই ব্যাপারগুলোর সাথে খুব ওয়াকিবহাল হয়, ও সেটা শুরু করলো, আমি বুঝতে পারলাম। বন্ধুরা বিশ্বাস করবেন না, টুপুরকে বলা আর নতুন গাড়ি আসার সময়ের ব্যবধান হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে। গাড়িটা চলে এলো, নতুন গাড়িটা। তখন যখন বুম্বাদা তুলছে, সেখান থেকে আবার আমি ব্লক করেছি, মাঝখানের সময়টা আমি আর ব্লক করিনি। তো সেই সময়টাতে আমি আজকে মানে কালকে আর কি খুব ভালো করে বুঝতে পারলাম যে তখন আমাদের এর থেকে খারাপ আর কি হবে, কেন খারাপ হচ্ছে, এটা যতবার করতে থাকবো তত বেশি খারাপ লাগা তৈরি হবে আমাদের। যদি আমরা চেষ্টা করি আমাদের ওই মন মানসিকতাকে একটু ঠিক করে মানে শিফট করে দিয়ে একটু পজিটিভ দিকে, আমাদের এই খারাপ জিনিসগুলো আস্তে আস্তে কমতে থাকবে। খারাপের একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেটা ধীরে ধীরে কমে না ভালোর দিকে চলে আসবে। যে কাজটা হচ্ছিলই না সে কাজটাও হয়ে যাবে। এই জিনিসই আমার সাথে আরেকবার হয়েছে, আমাদের সাথে যখন আমরা সিকিমে ছিলাম। নেটওয়ার্কের সাংঘাতিক কিছু, সিকিমের ব্লগগুলো অনেক বড় হচ্ছিল। সেকেন্ড দিনে আমি যেদিন সিকিমের ফার্স্ট ব্লগ আপলোড করেছিলাম, সেই ব্লগটা বিশাল বড় ছিল নর্মাল ব্লগের থেকে। আমার হাজব্যান্ডের সহজ শেয়ার বাজারের ব্লগ ছিল ছোট। এমন আমার কেন আপলোড হচ্ছে না করলো, সারা রাত। বোম্বাদারটা কিন্তু আপলোড হলো না, ওয়াইফাই আছে তা সত্ত্বেও হলো না। আর আমারটা 0.5 ঘন্টার মধ্যে আপলোড হয়ে গেল, কারণ আমি ওর মতো ওরকম কেন হচ্ছে না করছিলাম না। হবে, কোনো অসুবিধা নেই।
যত আমরা এগুলো নিয়ে মানে কেন খারাপ হচ্ছে আমার সাথে, কেন আমার সাথে এটা হচ্ছে না, ওর সাথে কেন হচ্ছে, যে এই মুহূর্তে বলবো আরও জিনিসটা পিছিয়ে যাবে, আরও নতুন নতুন খারাপ লাগা বা খারাপ জিনিস আমাদের কাছে আকর্ষিত হবে। কিন্তু যেই মুহূর্তে ওটাকে চেঞ্জ করে দেবো, সাথে সাথে সমাধান চলে আসবে, ভালো জিনিস আসবে। এইটা কালকে আবার হাতে গরমে আমার সাথে হয়েছে। সেই জন্যই আর কি বললাম যে দুটো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে, সেটাই আমি পরের ব্লগে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার বাবা এলো অনেকটা রাত করে, এসে দেখছে যে মেয়ে এভাবে পিঠ দিয়ে শুয়ে আছে, তার মানে মেয়ের পিঠটা বোধহয় ব্যথা করছে। কোনো দিকে না তাকিয়ে, মানে সে কিন্তু যথেষ্ট ক্লান্ত এখন, কিন্তু ও পিঠ টিপতে শুরু করলো। এটা না টুপুর জন্মের পর থেকে এই অভ্যেসটাই কিন্তু আছে। এই যে মেয়ে এখন উচ্চশিক্ষার জন্য হয়তো বাইরে চলে যাবে, আমার হয়তো বা প্রকাশ আছে, আমি হয়তো বা বলবো আপনাদেরকে যে আমার খারাপ লাগছে, মন খারাপ হচ্ছে, বা হয়তো বা বলবো না, জানি না কি করব, কিন্তু বুম্বাদা কোনো দিন মুখে মুখ ফুটে বলবে না যে ওর বুকটা ফেটে যাবে। কিন্তু যাই হোক না কেন, সন্তানকে আমাদের বাইরে পাঠাতেই হবে, সন্তানের স্বার্থে, তার ভবিষ্যতের স্বার্থে। কাজেই এগুলোকে গুরুত্ব দিলে চলবে না। ঘুমানোর জন্য একদম তৈরি। এই হোটেলটার ওপরেতে না একটা খুব ভালো ক্লাব আছে, রাত্রে 3টে পর্যন্ত না 4টে পর্যন্ত না রে পার্টি চলে, এবং ডিনারটা ওখানেই হয়। আমরা যদিও ঘরেতে এনে নিয়েছি, তো কালকে যাব একবার, ইচ্ছা আছে। ওটা রাত 8টা থেকে না কটা থেকে টুকুর? রাত থেকে শুরু। ওই যাই হোক, রাত থেকেই শুরু হয় মোটা কথা। আমার তো আইডিও নেই নিজের। হ্যাঁ, আমারও সেরকম খুব একটা যে আইডিয়া আছে তা না। আইডি, ও আইডি নেই? আইডি থাকলে কি হয়? যদি আইডি চেক করে, আইডি চেক করে তো আইডিয়া আছে। তোমাকে ঢুকতে দেবে, তোমার তো দেখেই মনে হবে যে 25 এর উপর। ওখানে 25-এর নিচে ঢুকতে দেয় না? না মানে অ্যালকোহল তো ইনভলভ থাকবে না, অফকোর্স। ও আচ্ছা আচ্ছা, অ্যালকোহল থাকবে। যাও, তুমি অ্যালকোহল না 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 যারা তুমি যাবে, আমি যাবো না। অ্যালকোহল না খেলে ওখানে ঢুকতে দেবে। ওরা তো অনেক কিছু আছে। যাই হোক, ঠিক আছে, আমি কালকে যাবো, ব্লগেও রাখবো আশা করছি আর কি। আজকে দিনটা তো গেল একটু অন্যরকম, তো যাই হোক ঠিক আছে, কালকে হবে। কালকে রাত্রে যখন মাসেল ক্র্যাম্প করেছে তখন বাজে 3টে, হ্যাঁ, তখনও দেখছি ওপরে দুরুম 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 চলছে। মেয়েটা কালকে রাত্রে আমাকে খুব সেবা করেছে, ওই ভোর রাত্রেবেলা। চলুন বন্ধুরা, আমার চিৎকারে ওরও ঘুম ভেঙে গেছে। চলুন, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন, ভিডিও দিলেই যাতে নোটিফিকেশান চলে যায়। কালকে খুব সকাল সকাল উঠে আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে। চলুন, দেখা হচ্ছে কালকে, ততক্ষণে যাও।